দেখো এর আগের দিন ইলেকট্রিসিটি দেখে আসছিলাম, এদিকে দেখো ইলেকট্রিসিটি আগের দিন যা বলছিলাম আবার একটু রিভিশন দিয়ে দিই। তো সবার প্রথমে ইলেকট্রিসিটিতে কি দেখছিলাম, চার্জ বা আধান। এই চার্জ কাকে বলে, চার্জ কাকে বলে, ইলেকট্রনের সমূহকে চার্জ বা আধান বলে। তার মানে এই চার্জকে আমরা কি দ্বারা চিহ্নিত করি, কিউ দ্বারা চিহ্নিত করি। এর একক কি, কুলম্ব। তার মানে কিউ ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, কিউ ইজ ইকুয়াল টু এন ই। এন ফর কি, নাম্বার অফ ইলেকট্রনস, আর একটা ইলেকট্রনের আধানের গুণফল। একটা ইলেকট্রনের আধান কি 1.6 ইন্টু 10⁻⁻19। এইটাই হচ্ছিল একটা ইলেকট্রনের আধান, তাই না? এরপরে কি শিখলাম, কারেন্ট। কারেন্ট কি জিনিস, মোশন অফ চার্জেস অথবা মোশন অফ ইলেকট্রনস, এটা কি বলি কি, কারেন্ট। কারেন্ট কি দ্বারা চিহ্নিত করি, আই দ্বারা চিহ্নিত করি। এর ইউনিট কি, অ্যাম্পিয়ার। ইউনিট কি, অ্যাম্পিয়ার। তার মানে একক সময় পরিবাহিত যতটুকু আবেশ প্রবাহিত হয় বা চার্জ প্রবাহিত হয় সেটাই ওর কি, কারেন্ট। তার মানে আই ইজ ইকুয়াল টু কি বলতে পারি, আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। যেহেতু আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, তার মানে কিউ কিউ ইজ ইকুয়াল টু আমরা আইটিও বলতে পারি, একই ব্যাপার। যেহেতু আইটি চার্জের চার্জের একক কি, কুলম্ব। তার মানে এটাকে আমরা কি কি বলতে পারি, অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার 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 সেকেন্ড, এটাও বলতে পারি। যেহেতু আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, আই এর ইউনিট কি, অ্যাম্পিয়ার। আই এর ইউনিট যদি অ্যাম্পিয়ার হয়, আরেকটা আমরা বলতে পারি কিউ এর একক কি, কুলম্ব পার সেকেন্ড। কুলম্ব পার সেকেন্ড, এটা বলতে পারি। আর কি শিখছি, কারেন্ট কোন দিকে প্রবাহিত হয়, কারেন্ট ইলেকট্রনের বিপরীত দিকে প্রবাহিত হয়। হ্যাঁ, একটা তড়িৎ কোষে, একটা সেলে, একটা ব্যাটারিতে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়, বিপরীত। তো অবশ্যই কোন প্রান্ত থেকে কোন প্রান্তে, ধনাত্মক থেকে ঋণাত্মকে। তাহলে ইলেকট্রন কোন দিকে, ঋণাত্মক থেকে ধনাত্মকে। এইটুকু তো আমরা পড়েই আসছি। আর কি পড়ছি, আর পড়ছি হচ্ছে ইলেকট্রন সরি কারেন্ট প্রবাহ পরিমাপের যন্ত্রের নাম কি, তড়িৎ প্রবাহ পরিমাপের যন্ত্রের নাম কি, অ্যামিটার। অ্যামিটার কিভাবে সংযুক্ত করা থাকে তড়িৎ বর্তনীতে, শ্রেণী সমবায়। আর তারপরে কি শিখছি, তারপরে ভোল্ট, বিভব। ইলেকট্রন বিভব কাকে বলে, বিভব বিভব কাকে বলে, অনন্তে অবস্থিত অবস্থিত কোনো বিন্দু থেকে এক কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো বিন্দুতে আনতে যতটুকু কার্য করা হয় সেটাকে কি বলা হয়, বিভব বা ভোল্ট। তো ভোল্ট ইজ ইকুয়াল টু কি শিখছি, ডাব্লিউ বাই কি, কিউ। তার মানে ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। এর একক কি, ভোল্ট। ইউনিট কি, ভোল্ট। আবার এটাকে কি বলতে পারি, ডাব্লিউ ইউনিট কি, জুল। পার ভাগ আছে, তার মানে কিউ ফর কি, কুলম্ব। হ্যাঁ, তারপরে বিভব পার্থক্য কাকে বলবো, তড়িৎ ক্ষেত্রে অবস্থিত দুইটা বিন্দু, এক বিন্দু থেকে অন্য বিন্দুতে কতটুকু আনতে হবে, এক কুলম্ব ধনাত্মক আধানকে নিয়ে আসার জন্য যতটুকু কার্য। এটাও ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কি, কোথা থেকে কোথায় আনতে হবে, ফাইনাল মাইনাস ইনিশিয়ালটা আমাকে দেখতে লাগবে। বাদ বাকি বিভব পার্থক্য পরিমাপক যন্ত্রের নাম কি, এটাই অ্যাকচুয়ালি ভোল্টেজ। ভোল্টমিটার তড়িৎ বর্তনীকে কিভাবে সংযুক্ত করা হয়, কিভাবে প্যারালালি সংযুক্ত করা হয়। এতটুকু আমরা এর আগের দিনই বলে আসছিলাম। আর অনন্তে অবস্থিত কোনো বিন্দুর ভ্যালু সবসময় কি হয়, পোটেনশিয়াল ভ্যালু, তো না, পোটেনশিয়াল কি হয়, জিরো। এইটুকু আমরা এর আগের দিন শিখে আসছি। তাহলে আজকে নতুন কিছু শিখি। আজকে শিখি কন্ডাক্টিভিটি। আজকে দেখব কন্ডাক্টিভিটি বা পরিবাহিতা। কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটি বা কি, পরিবাহিতা। কন্ডাক্টিভিটি বা পরিবাহিতা। এই কন্ডাক্টিভিটি বা পরিবাহিতা কাকে বলে, কন্ডাক্টিভিটি বা পরিবাহিতা কাকে বলবো, পরিবাহিতা কাকে বলে, পরিবাহিতা হচ্ছে হলো কোনো পরিবাহী বা তার, বাংলা যেটা বলি বুঝি তার, কোনো তড়িৎ প্রবাহী কাদের বলবো, তড়িৎ প্রবাহী কাদের বলবো, যাদের মাঝখান যারা তড়িৎ পরিবহন করতে সক্ষম তাদেরকে কি বলা হয়, তড়িৎ পরিবাহী, তাই তো। এই তড়িৎ প্রবাহ, অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহ কি, মোশন অফ ইলেকট্রনস অথবা মোশন অফ চার্জেস। যদি একটা ইলেকট্রনের সমূহকে কি বলবো, চার্জ। আর যখন ওটা মুভ করতে থাকবে তখন এটাকে কি বলবো, কারেন্ট, এটি তো। তার মানে
কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহ করার সক্ষমতা বা তড়িৎ প্রবাহ করার গুণকে বলবো কি বলবো? কন্ডাক্টিভিটি বা পরিবাহিতা। বুঝলে তো? আবার বলি, যেসব পদার্থের মধ্যে দিয়ে কারেন্ট সহজে প্রবাহ হইতে পারে, এই কারেন্ট পরিবহন করার যে সক্ষমতা, যত স্মুথলি কারেন্ট প্রবাহ করতে পারে, সেই গুণটাকেই পদার্থের সেই গুণটাকে কি বলা হয়? কন্ডাক্টিভিটি। বুঝলাম? এই পরিবাহিতা সব থেকে কোন পদার্থের বেশি? সব থেকে কোন পদার্থের বেশি? রূপা। কোন পদার্থের সব থেকে বেশি? সিলভার, রূপা। বোঝা গেল তো? তড়িৎ প্রবাহ করার ক্ষমতা সব থেকে বেশি, তড়িৎ প্রবাহ করার গুণ সব থেকে বেশি, এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে ইলেকট্রন প্রবাহ হইতে পারে। বোঝা গেল তো? ক্লিয়ার? কিন্তু এই রূপা দিয়ে যদি তার বানানো হতো, ওই যে রাস্তাঘাটের যে তারগুলো, এগুলো যদি রূপার তৈরি হতো, তাহলে কি হতো? খুব তাড়াতাড়ি চোর হয়ে যেত। রূপা চুরি হয়ে কি হয়ে যেত? হাতে চূড়া পায়েওয়ালা তৈরি হয়ে যেত, গলায় মালা তৈরি হয়ে যেত, তাই না? আর ব্যয়বহুল বলে রূপার ব্যবহার করা হয় না। বোঝা গেল তো? পরীক্ষায় যদি বলে যে তড়িৎ পরিবহন করার ক্ষমতা কোন পদার্থের সব থেকে বেশি? রূপার। তারপরে কোনটা? তারপরে হচ্ছিল তামা। তামা। রূপার কথা কি বলবো? তামা দিয়ে করলেও তামাও চুরি হয়ে যেত। রূপার তুলনায় কম তড়িৎ পরিবহন করার ক্ষমতা, রূপার থেকে কম। কার? তামা। বোঝা গেল তো? দেখবা আমাদের বাড়িতে যে যে তারগুলো আমরা ব্যবহার করি, মানে ভালো তামার তার ব্যবহার করি, তাই না? আর তামার পরে কোনটা? অ্যালুমিনিয়াম। ম্যাক্সিমাম ব্যবহার করা হয় অ্যালুমিনিয়ামের। হ্যাঁ, অ্যালুমিনিয়াম সব থেকে কম কারেন্ট অপচয় হয় রূপাতে, তার থেকে একটু বেশি তামাতে, তারপরের থেকে সব থেকে বেশি, এদের তিনজনের মধ্যে সব থেকে বেশি কারেন্ট কোনটাতে বেশি অপচয় হবে? অ্যালুমিনিয়াম। দেখবা আমাদের বাড়িতে দেখবা দুই ধরনের, হ্যাভেল স্ট্যান্ডার্ড, একটা কপারের হয়, একটা অ্যালুমিনিয়ামের হয়। অ্যালুমিনিয়ামটার দাম কম, তাই না? কেন কম? কেননা এই যে এইটাতে কারেন্ট লাগাবা, কারেন্ট অপচয় বেশি হবে, বিল বেশি উঠবে, এই জন্য সবাই আমরা বাড়িতে তামার ব্যবহার করি। কেন পাওয়া যায় না? যদি দরকার হইতো তাহলে বানাইতে পারতো। অ্যাকচুয়ালি তো এইটা তো ব্যয়বহুল, তার জন্য ব্যবহার করা হয় না, তাই না? আর এটা 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 যদি রাস্তায় তৈরিও করতাম তাহলে কি থাকতো? চুরি হয়ে যেত, তাই না? যেহেতু ব্যয়বহুল, এগুলো ব্যবহার করা হয় না। রাস্তায় তামার তারও ব্যবহার করা হয় না, যেগুলো হাই টেনশন, ওইখানে কিছু কিছু জায়গায় ব্যবহার করা যেতে পারে, কিন্তু রাস্তায়ও কপার তার ব্যবহার করে না। সব কি? অ্যালুমিনিয়াম। এই যে কভার মাটির তল দিক দিয়ে গেছে অ্যালুমিনিয়াম, উপর দিয়ে গেছে অ্যালুমিনিয়াম, সব অ্যালুমিনিয়াম। বোঝা গেল তো? তাহলে কন্ডাক্টিভিটি বা পরিবাহিতা কাকে বলে? পদার্থের ইলেকট্রন বা চার্জ বহন করার যে গুণ যত সহজে নিয়ে যেতে পারে, সেটাই কি বলা হয়? পরিবাহিতা। তাহলে পরিবাহিতা ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছো তো পরিবাহিতা? এবার রেসিস্টেন্স বুঝি। রেসিস্টেন্সের বাংলা মানে কি? রোধ। রেসিস্টেন্স বা রোধ। এই রেসিস্টেন্স কি জিনিস? ইলেকট্রন প্রবাহের পথে বাধাকে বলা হয় রেসিস্টেন্স বা রোধ। ক্লিয়ার? ইলেকট্রন প্রবাহের বা তড়িৎ প্রবাহের পথে সৃষ্ট বাধাকেই বলা হয় রেসিস্টেন্স বা রোধ। ক্লিয়ার? এই রেসিস্টেন্সের সঙ্গে কন্ডাক্টিভিটির সম্পর্ক কি? সবার প্রথমে একটা জিনিস মিস করে গেছি, এই পরিবাহিতার ইউনিট একক কি? সিমেন্স। পরিবাহিতার একক কি? সিমেন্স। যদি পরীক্ষায় আসে এই পরিবাহিতার ইউনিট কি বলবা? সিমেন্স পার মিটার। সিমেন্স। এটুকু ক্লিয়ার? এই পরিবাহিতার সঙ্গে রেসিস্টেন্সের সম্পর্ক কি? একজন আরেকজনের রেসিপ্রোকাল, উল্টা, ব্যস্তানুপাতিক। তার মানে যদি রোধ বৃদ্ধি পায় তাহলে কন্ডাক্টিভিটি কমবে। যদি বাধা সৃষ্টি করে তড়িৎ প্রবাহ কি ঠিকভাবে করতে পারবে? বাধা উৎপন্ন হলে তো প্রবাহ ঠিক মতন হবে না। এই জন্য রোধ যদি বৃদ্ধি পায়, প্রবাহিতা কি হবে? পরিবাহিতা কি হবে? কমবে। আর যদি রোধ কমে, পরিবাহিতা কি? তাহলে বলো তো, এদের মধ্যে সব থেকে কম রেসিস্টেন্স কার? রূপার। এই জন্য পরিবাহিতা কার বেশি? রূপার। জিনিসটা ক্লিয়ার হইতেছে তো? হ্যাঁ, তার মানে রেসিস্টেন্স কি? তড়িৎ প্রবাহের পথে উৎপন্ন বাধাকেই বলা হয় কি? রেসিস্টেন্স বা রোধ।
এই রোধ, এই রোধ সবার প্রথম পর্যবেক্ষণ কে করছে? জর্জ সাইমন ওহম। জর্জ সাইমন ওহম রোধ আবিষ্কারক কে? জর্জ সাইমন ওহম। তাহলে রোধ ইউনিট অফ রেসিস্টেন্স, ইউনিট অফ রেসিস্টেন্স কি? ওহম। এর ইউনিট কি? রেসিস্টেন্সের একক কি? ওহম। ওহম। এই ওহম, ওহম এই চিহ্ন দ্বারা পরিমাপ করা হয়, চিহ্নিত করা হয়, এই চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়, অথবা কি এরকম চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়, সাইন। ঠিক আছে তো? তাহলে কি বললাম? রোধের একক কি? ওহম। এর চিহ্ন দেখলে বুঝতে পারবো তো এটা একটা রেসিস্টেন্স, এটা এটা ওহম চিহ্ন, এটা রেসিস্টেন্সের সিম্বল, তাই তো? আচ্ছা, এই রেসিস্টেন্সকে আর দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা হয়। এই আর, আমি কিন্তু ওহমের সূত্র বলতেছি না, কোনো সময় ইয়ে করবা না, আমি ওহমের সূত্র বলতেছি না, আমি কি বলতেছি? রেসিস্টেন্স ইজ ইকুয়াল টু কি? আর ইজ ইকুয়াল টু বলা হয়, আর ইজ ইকুয়াল টু বলা হয়, আর ইজ ইকুয়াল টু বলা হয় রো এল বাই এ। এই এটাকে কি বলা হয়? রো। ইংরেজিতে কি বলা হয়? রো। এইচ সাইলেন্ট থাকে। रो रो एक्चुअली की रो एक्चुअली হচ্ছিল পি, পি, পি ফর পুষ্পা ঝুঁকেগা নেই, ইধর ঝুঁক গয়া, তাই না? তাহলে কি বললাম? এটাকে, এই চিহ্নটাকে কি বলা হয়? রো। আমি আস্তে আস্তে বলবো, রো কি, এল কি, এ কি, এটাও কি? তার মানে রেসিস্টেন্স ইজ ইকুয়াল টু কি? রো, রোলে, 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 তাই না? তাহলে রেসিস্টেন্স ইজ ইকুয়াল টু কি? রো এল বাই এ। এল ফর লেন্থ বা দৈর্ঘ্য। কোনো পরিবাহী, কোনো তড়িৎ পরিবাহী কোনো একটা লেন্থ দরকার, দৈর্ঘ্য দরকার, কোনো ক্ষেত্রফল দরকার। এ ফর কি? এরিয়া, ক্ষেত্রফল। ওই যে এই যে তারগুলা, তারগুলোর এরিয়া আছে না? ক্রস সেকশন এরিয়া। তার মানে আর ইজ ইকুয়াল টু কি? রো এল বাই এ। এই রোটা কি? রোটা কি? এই মনে রাখবা, এই রো কোনো সময় পরিবাহীর দৈর্ঘ্য বা ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে না। এই রোটা কি? এই রোটা কনস্ট্যান্ট। এই রোটা ডিনোট করে পদার্থের প্রকৃতিকে। কি বলা হয়? কি বললাম? রো কি? রো হচ্ছে পদার্থের প্রকৃতি। কেননা এই এই রো পদার্থ মানে রূপা, তামা, অ্যালুমিনিয়াম, যেরকম যেই ধরনের পদার্থ হবে, এই অ্যাকচুয়ালি এই রোটাকে বলা হয় স্পেসিফিক রেসিস্টেন্স। কি বললাম? স্পেসিফিক রেসিস্টেন্স মানে কি? বিশিষ্ট রোধ। স্পেসিফিক রেসিস্টেন্স বা বিশিষ্ট রোধ মানে, যদি রূপা বলি, রূপার একটা স্পেসিফিক রেসিস্টেন্স হয়, তামা বললে তামার একটা আলাদা রেসিস্টেন্স হয়, স্পেসিফিক রেসিস্টেন্স হয়, আর অ্যালুমিনিয়ামের আলাদা স্পেসিফিক রেসিস্টেন্স হয়। তার মানে রো বোঝানো তো? রো হচ্ছে হলো কনস্ট্যান্ট। রো কি? কনস্ট্যান্ট। এই রো কি পদার্থের দৈর্ঘ্য ডিনোট করবে? না। পদার্থের ক্ষেত্রফল ডিনোট করবে? না। তাহলে কি ডিনোট করবে? পদার্থের প্রকৃতি। পদার্থটা কি প্রকৃতি, কোন পদার্থ, সেটা ডিনোট করবে রো। ক্লিয়ার? এইবার মনে রাখবা, রো কোনো সময় রো পদার্থ চেঞ্জ না হলে কোনো সময় রো পরিবর্তন হবে না। মানে যদি তোমাকে আমি বলি, যদি তোমাকে বলি 10 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট সোনার তারের স্পেসিফিক রেসিস্টেন্স এক্স হলে 40 মিটার সোনার তারের স্পেসিফিক রেসিস্টেন্স কত? কি বলবা? এক্সই হবে। আমি কি বললাম? রো সব সময় পদার্থের প্রকৃতি ডিনোট করবে। এক একটা পদার্থের আলাদা আলাদা স্পেসিফিক রেসিস্টেন্স হয়। যদি পদার্থ চেঞ্জ না হবে তো তবে স্পেসিফিক রেসিস্টেন্সও চেঞ্জ হবে না। কি বললাম? 10 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট লোহার তারের স্পেসিফিক রেসিস্টেন্স যদি 4 ওহম হয়, তাহলে 40 মিটার লোহার তারের স্পেসিফিক রেসিস্টেন্স কত? 4 ওহমই হবে। যতক্ষণ না পর্যন্ত এই লোহা, এই ম্যাটেরিয়ালটা চেঞ্জ না হবে, স্পেসিফিক রেসিস্টেন্স চেঞ্জ হবে না। সে 10 মিটার বলুক, 40 মিটার বলুক, 1 কিলোমিটার বলুক, রোধ স্পেসিফিক রেসিস্টেন্স কোনো সময় চেঞ্জ হবে না। রো ক্লিয়ার? তাহলে আর ইজ ইকুয়াল টু কি শিখলাম? রোলে, রোলে, রো এল বাই এ। এল কি ডিনোট করে? লেন্থ। এ কি ডিনোট করে? এরিয়া। তার মানে রো ক্লিয়ার? আস্তে আস্তে
সব ক্লিয়ার করবো। দেখো আর ইজ ইকুয়াল টু করলাম রো, রো আমি বলে দিলাম, রো বলে দিলাম। এবার লেন্থ সম্পর্কে বলি। লেন্থ কি? তড়িৎ পরিবাহীর দৈর্ঘ্য, তড়িৎ পরিবাহীর দৈর্ঘ্য এল দ্বারা লেন্থ, তড়িৎ পরিবাহীর দৈর্ঘ্য। এই তড়িৎ পরিবাহীর দৈর্ঘ্যের সাথে রেসিস্টেন্সের কি সম্পর্ক? মনে রাখবা তো, রেসিস্টেন্স রোধ কোনো কোনো ক্ষেত্রে দরকার আর কোনো কোনো ক্ষেত্রে দরকার নেই। যেমন এই লেন্থ পরিবাহীর দৈর্ঘ্য সম্পর্কে বলে। এই দৈর্ঘ্যের সঙ্গে রেসিস্টেন্সের কি সম্পর্ক? দৈর্ঘ্য যত বৃদ্ধি পাবে, দৈর্ঘ্য যত বৃদ্ধি পাবে রোধও তত বৃদ্ধি পাবে। কি বললাম? রেসিস্টেন্সের সঙ্গে লেন্থের কি সম্পর্ক? যত সমানুপাতিক। রেসিস্টেন্সের সঙ্গে লেন্থের কি সম্পর্ক? যত লেন্থ বৃদ্ধি পাবে রোধও তত বৃদ্ধি পাবে। আচ্ছা, রেসিস্টেন্স যদি বৃদ্ধি পায়, রোধ যদি বৃদ্ধি পায়, তাহলে কি তড়িৎ প্রবাহ ভালোভাবে হবে না খারাপভাবে হবে? খারাপভাবে হবে। এইটুকু বুঝতে পারছো তো? কেননা প্রত্যেকের সঙ্গে রিলেটেড তো। যদি রেসিস্টেন্স বৃদ্ধি পায় তাহলে কন্ডাক্টিভিটি কি হবে? কমবে। তার মানে লেন্থ যদি বৃদ্ধি পায় তাহলে কন্ডাক্টিভিটি কি হবে? কমবে। লেন্থ যদি বৃদ্ধি পায় রেসিস্টেন্স কি হবে? বাড়বে। এইটুকু ক্লিয়ার তো? এই যে দৈর্ঘ্য বাড়ার সাথে সাথে রেসিস্টেন্স কি হবে? বাড়বে। তার মানে ইলেকট্রন প্রবাহ বা তড়িৎ প্রবাহ কম হবে। আমি একটা উদাহরণ দিয়ে বলি। আমার মানে কালী পূজা আসলে পুরো বাড়িটাকে আমার ওই টুনি বাল্ব দিয়ে ডেকোরেট করতে লাগে, ঠিক আছে তো? আমার বাড়িতে 20 থেকে 30টা যখন টুনি বাল্ব হয়, অনেকদিন আগের কথা, যখন আমি এগুলো জানতাম না, যখন ওই টুনি বাল্ব সেট করি না, আস্তে আস্তে তো বাড়ে। প্রথমে 5টা ছিল, তারপরে 7টা হলো, তারপরে 10টা, এরকম করতে করতে টুনি বাল্ব দিন দিন বাড়তে থাকে। তো যখন বেশি হতে থাকো না, তখন আমি বাজার থেকে একদম সরু ফিলপিলা তার নিয়ে আসছি। ফিলপিলা তার লম্বা, প্রত্যেকটা একদম শেষ মাথার থেকে শুরু মাথা ইয়ে করে দিয়ে প্লাগে ঢুকেছি। দেখি 5টা জ্বলে আর বাদ বাকি একটাও জ্বলে না। লাইট আমার ঠিক আছে, প্লাগে দিলে জ্বলে, কিন্তু ওই তারে দিলে পরে আর জ্বলে না। কেন জ্বলতেছিল না? কেননা আমার তো লেন্থ তো বড়, আর তারটাও সরু। তার মানে রেসিস্টেন্স কি হয়ে গেছে? যত দীর্ঘ হবে তত রেসিস্টেন্স বৃদ্ধি পাবে, তাহলে কারেন্ট প্রবাহ কম হবে। শুরুর দিকের গুলা জ্বলে, শেষের দিকের গুলো আর জ্বলে না। এটা কেন হইতেছিল? যেহেতু আমার তারটা অনেক বড় ছিল, এই জন্য রেসিস্টেন্স বৃদ্ধি পেয়ে গেছে আর কারেন্ট প্রবাহ অসুবিধা হইতেছে, তার জন্য আমার লাইটগুলো জ্বলেনি। বুঝতে পারলো তো? আরেকটা উদাহরণ দিই। আমি কি বললাম? লেন্থ যত বৃদ্ধি পাবে রেসিস্টেন্সও তত বৃদ্ধি পাবে। দেখো ইন্ডিয়াতে তো কারেন্ট প্রডিউস হইতেছে তো। তার মানে একটা জায়গা থেকে প্রত্যেকটা স্টেটের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিবিউট হইতে পারতো, তা কি হয়? তা তো হয় না। প্রত্যেকটা স্টেটের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে পাওয়ার স্টেশন আছে না? সেই পাওয়ার স্টেশন থেকে তো সম্পূর্ণ ডিস্ট্রিক্টে কারেন্ট ডিস্ট্রিবিউট হয়, হ্যাঁ কি না? বোঝা গেল তো? এই একমাত্র রেসিস্টেন্সের কারণেই এই লেন্থটা মানে এক জায়গা থেকে কারেন্ট ডিস্ট্রিবিউট হয় না। জায়গায় জায়গায় পাওয়ার স্টেশন করা আছে, সেইখান থেকে ডিস্ট্রিবিউট করা হয়। বোঝা গেল তো? তার মানে এই কারণে এই সব জায়গাটাতে রেসিস্টেন্স আমার দরকার নাই। রেসিস্টেন্স না থাকলে আমার ভালো, তাই তো? আবার কিছু কিছু জায়গায় রেসিস্টেন্সও আমার দরকার। কেননা এই রেসিস্টেন্স কি, আমি আবার একবার বলি। আমি তোমাদের কি শিখেছি? দাঁড়ায় থাকা ইলেকট্রনকে ঝাঁককে কি বলবো? দাঁড়ায় থাকা ইলেকট্রনের ঝাঁককে চার্জ। এবার এই চার্জগুলো যখন চলতে থাকবে সেটাকে কি বলবো? কারেন্ট। এবার এই কারেন্টটাকে অন্য জায়গা থেকে অন্য জায়গায় কে নিয়ে আসে? ভোল্ট। কে নিয়ে আসে? ভোল্ট। আর আটকায় কে? রেসিস্টেন্স। এইবার এই রেসিস্টেন্স কোন কোন পদার্থের ক্ষেত্রে এমন বেশি হবে ও বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া করবে। মানে এই রেসিস্টেন্স যেমন কোনো পদার্থের উপরে ডিপেন্ড করে। যদি আমি তোমাদেরকে বলি টাংস্টেনকে যদি রোধ বেশি, ও কিরকম কাজ করে? ও লাইট দেয়। হিটারের নাইক্রোম, ওর রেসিস্টেন্স বেশি, ওকে যত বেশি রেসিস্টেন্স দেবে ও কি হয়ে যাবে? ও হিট হবে। হবে কি হবে না? এই সব কারণে। কপারকে বেশি, কপারের রেসিস্টেন্সের জন্য কি হবে? কপারকে বেশি রোধ দিবে, ও ঘুরতে থাকবে ফ্যানের কয়েল, তাই না? এবার তাহলে আমি কি বললাম? যেটা উদাহরণ দিলাম সেই কারণে এক জায়গা থেকে কারেন্ট ডিস্ট্রিবিউট হয় না।
কিন্তু কোনো কোনো সময় আমাদের রেসিস্টেন্সেরও দরকার। যেমন ইলেকট্রিক বাল্ব, কি করলাম, ইলেকট্রিক বাল্ব, এখন তো বাল্বের যুগ নাই, দেখো ইলেকট্রিক বাল্ব, এখন তো এলইডির যুগ। এই ফিলামেন্ট যদি এরকম ভাবে দিত, কোম্পানিগুলো যদি ফিলামেন্ট এইভাবে দিত, তাহলে কি লাইট বেশি দিত? হ্যাঁ, ফিলামেন্ট আমার রেসিস্টেন্স কখন বেশি হয়? যখন যখন আমি কোনো পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি করি তখন রেসিস্টেন্স বেশি হয় না? হ্যাঁ কি না? বুঝতে পারছো আমার কথা? যখন কোনো পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি পায় তখন রেসিস্টেন্স বেশি হয়। এই জন্য বাল্বের কোম্পানিগুলো ফিলামেন্ট এরকম সোজা না দিয়ে কি করে, এরকম করে দেয় না? হ্যাঁ কি না? তো এটা একটা যদি বাল্ব হয়, এটা যদি একটা বাল্ব হয়, তার মানে এটা ওই জন্য আলো দিবে। এবার কোনো কোনো বাল্বে তো এরকম হয়ে যায়, বলো কোনটা বেশি লাইট দিবে, আগেরটা না এইটা? এইটা বেশি লাইট দিবে। আমি কি বললাম, রেসিস্টেন্স কখন বেশি বেশি হবে? যখন আমি পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি করব। বৃদ্ধি করার জন্য ওরা টাংস্টেন, ফিলামেন্ট কিসের তৈরি? টাংস্টেন। এই টাংস্টেনটাকে সোজা না দিয়ে এরকম প্যাঁচায় প্যাঁচায় দেয়। তাহলে প্যাঁচায় দেওয়ার মানে কি? লেন্থটাকে দীর্ঘ করে দিল। দীর্ঘ হওয়া মানে কি? রোধ বেশি। এইবার এটা কি করবে? এটা বেশি লাইট দিবে। আমি যদি এরকম ডাইরেক্ট দিতাম, বলো কোনটার আলো বেশি হবে? কোনটার আলো বেশি হবে, আগেরটা না এখনেরটা? আগেরটা। কেননা ওইটাতে তারটা অনেক বড় ছিল, অনেক পেঁচানো ছিল, তাই না? বাড়িতে যদি বাল্ব থেকে থেকে দেখবা 200 পাওয়ারি বাল্বের 4টা রড বাইরে দিবে, হ্যাঁ, অনেক বড় ফিলামেন্ট। আর যেগুলো কম পাওয়ারে ছিল, 25 ওয়াটের আগের বাল্বগুলো ছিল, ওগুলোতে ছোট ছোট ফিলামেন্ট, অল্প জায়গায় বিস্তার। তাহলে বোঝা গেল লেন্থের সঙ্গে রেসিস্টেন্সের কি সম্পর্ক। হ্যাঁ, এইটা তো আমি টাংস্টেনের কথা বললাম। কারোর বাড়িতে হিটার আছে? হিটার দেখছো তো? দেখবা হিটারের এইরকম একটা রড থাকে, থাকে না? ওইটার মধ্যে একটা তার এরকম 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 করা থাকে, ভালোভাবে দেখবা এরকম এরকম করা থাকে। এটা কি? এটা হিটারটা এরকম যদি সোজা পেঁচা দিত তাহলে কি বেশি রেসিস্টেন্স পাইতা? রেসিস্টেন্স থাকতো, কিন্তু ওইটাকে আমার আরো লাগবে, তার জন্য তারটাকে কি দিবে? আরে আমি পড়াইতেছি রেসিস্টেন্স, তারপর দেখো তাহলে হিটারে কি হয়, এরকম পেঁচায় দেয় যাতে হিট বেশি হয়। হ্যাঁ, তাহলে এবার কপারকে বেশি রেসিস্টেন্স বাড়ালে কি হয়? কপারের রেসিস্টেন্সে ঘুরতে থাকে। দেখো ফ্যানের কয়েলগুলো কিসের তৈরি? কপারের কয়েল, তাই না? অনেক সরু সরু দেখবা কপারের তার প্যাচাতে 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 একটা কয়েল বানায়, ওইটাতেই কারেন্ট দেয়, আর ওর রেসিস্টেন্স বেশি, ওই চাপে পড়েও ঘুরতে থাকে। তাহলে বোঝা গেল আবার প্রথম থেকে বলি, যখন ইলেকট্রন সমষ্টি দাঁড়ায় থাকবে ওটাকে কি বলবো? যখন চলতে থাকবে ধাক্কা দিবে, আটকায় ধরবে, বোঝা গেল তো? তাহলে রেসিস্টেন্সের সঙ্গে লেন্থের সম্পর্ক কি? সমানুপাতিক। কেন বললাম? যেহেতু লেন্থ বাড়বে রেসিস্টেন্সও বাড়বে, লেন্থ কমবে রেসিস্টেন্সও কমবে। তাহলে বোঝা গেল তো? লেন্থ হয়ে গেল, রো বুঝাই দিছি, লেন্থ বুঝাই দিছি, এবার বাকি কি? এরিয়া। এরিয়া মানে কি? পদার্থের ক্ষেত্রফল, পরিবাহীর ক্ষেত্রফল বা ক্রস সেকশন। মনে রাখবা, এরিয়া যত বেশি হবে, তারের গোলাইটা যদি বড় হয়, তড়িৎ প্রবাহ কি বেশি হবে না কম হবে? মানে ভালোভাবে হবে না খারাপভাবে হবে? ভালোভাবে হবে, জায়গা বেশি পাইতেছে। তার মানে এরিয়া যত বৃদ্ধি পাবে রেসিস্টেন্স তত কমবে, এরিয়া যত ছোট হবে রেসিস্টেন্স তত বাড়বে। তাহলে বলো, লেন্থের সঙ্গে রেসিস্টেন্সের সম্পর্ক যদি সমানুপাতিক হয়, তাহলে এরিয়ার সঙ্গে কি সম্পর্ক রেসিস্টেন্সের? ব্যস্তানুপাতিক। ক্লিয়ার? এবার আমি আমার বাড়ির টুনি বাল্বের গল্পে চলে যাই। আমি কি বলছিলাম, তারটা লম্বা আনছিলাম, আমার একদম সরু সরু, তার মানে ওইটা রেসিস্টেন্স একদম কি গলা চিপা দিছি রেসিস্টেন্সে। তার জন্যই তো আমার শুরুর দিকে 5টা টুনি জ্বলছিল, শেষের দিকে 15টা টুনি আর জ্বলে নেই। বোঝা গেল তো? তার মানে যদি যদি কোনো পরিবাহীর লেন্থ বড় করা হয় এবং এরিয়া একদম ছোট করা হয়, তাহলে ওটা রেসিস্টেন্স কি হবে? একদম গলা চিপা দিছো না? এই জন্য দেখবা কারেন্টের যে বাল্বের ফিলামেন্ট আছে একদম সরু থাকে, আর ওটা কি এরকম এরকম যদি হয়, ওইটা কি এরকম 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 ঘুচু ঘুচু করে পেঁচানো থাকে, যাতে লেন্থটা বৃদ্ধি করা হয়, আর একদম সরু যাতে 4বার ঝাঁকা দিবা ফিলামেন্ট ছিঁড়ে যাবে, এরকম সরু বানায় দেওয়া হয়। এই জন্যই তো লাইট বেশি দেয়।
বুঝতে পারতেছো? তাহলে কি কি শিখলাম? আর ইজ ইকুয়াল টু কি শিখছি? রো এল বাই এ। রো সবসময় কি ডিনোট করে? পদার্থের প্রকৃতি। কেননা এক একটা পদার্থের এক এক রকম স্পেসিফিক রেসিস্টেন্স, মানে রো ইজ ইকুয়াল টু বিশিষ্ট প্রতিরোধ, বিশিষ্ট রোধ ডিনোট করে। এক একটা পদার্থের এক এক রকম স্পেসিফিক রেসিস্টেন্স হয়। যতক্ষণ পদার্থ চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত স্পেসিফিক রেসিস্টেন্স চেঞ্জ হবে না। গেল। আর লেন্থের সঙ্গে আর এর কি সম্পর্ক? যত বড় লেন্থ তত রোধ কি হয়? বেশি। যত কম লেন্থ রোধ তত কম। আমার সাথে বলো, যত এরিয়া বাড়বে রোধ কমবে। ক্লিয়ার তো? যত এরিয়া বাড়বে রোধ, যত এরিয়া কমবে এটুকু ক্লিয়ার তো? এবার আমাকে একটা কথা বলতো, যদি কোনো পরিবাহীর লেন্থ দ্বিগুণ করা হয় রোধ দ্বিগুণ হবে। যদি পরিবাহীর লেন্থ দ্বিগুণ করা হয় রোধও কি হবে? দ্বিগুণ, যেহেতু সমানুপাতিক। তাহলে রেসিস্টেন্স, রো, লেন্থ, এরিয়া বুঝে ফেলাইলাম। এবার তুমি আমাকে বলো তো, রোধ ইউনিট বলো, রোধের ইউনিট ওহম। রোধের চিহ্ন আরেকটা সিম্বল কি শিখাইছি? হ্যাঁ, মনে থাকবে তো? তার মানে আমরা এতটুকু পড়ার পরে শিখলাম যে রোধের সঙ্গে এল এর সম্পর্ক কি? সমানুপাতিক। তাই শিখলাম। রোধের সঙ্গে এরিয়ার সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তাই না? আমি যদি এই দুইটাকে কম্বাইন করি তাহলে আমি বলতে পারি না আর সমানুপাতিক এল বাই এ, এটা বলতে পারি না। যখন এইটাকে আমি এটাকে সমান সমান বানাবো, সমানুপাতিক চিহ্নটাকে সমান সমান বানাবো, তখন একটা কনস্ট্যান্ট ফিগার দরকার। সেই কনস্ট্যান্ট ফিগারটাই কে? এই যে রো, এইটা ইজ ইকুয়াল টু এল বাই এ। বোঝা গেল তো? যদি পরীক্ষায় বলে যে কোন শর্তে আর আর রো সমান হবে, কোন শর্তে আর আর রো সমান হবে, তখন কি বলবা? তখন বলবা যে 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট পরিবাহীর যদি ক্ষেত্রফল 1 মিটার স্কয়ার হয় তবেই রোধ ইজ ইকুয়াল টু রো আমরা বলতে পারি। ক্লিয়ার তো কনসেপ্ট? তার মানে পরিভাষা কি বললাম? যখন পরিবাহীর দৈর্ঘ্য 1 মিটার এবং ক্ষেত্রফল 1 মিটার স্কয়ার হবে তখনই আমরা বলতে পারি আর ইজ ইকুয়াল টু রো। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। এল এর ইউনিট কি? মিটার। এল এর ইউনিট কি? মিটার। আর এরিয়ার ইউনিট কি? মিটার স্কয়ার। মানে মিটার স্কয়ার মানে কি? দুইটা মিটার, মিটার ইনটু মিটার। একটা মিটার কাইটা দিই, তাহলে রো ইজ ইকুয়াল টু কি বলতে পারি? একটা নিচে একটা মিটার আছে না, নিচে একটা মিটার, দেখো এইখানে লিখি মিটার ইনটু মিটার, হয় কি না? একটা মিটার কাইটে দিলাম, তার মানে 1/মিটার থাকে না? এই মিটারটা ওই পাশে গেলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে না? গুণ হয়ে যাবে কি যাবে না? তাই যদি হয় তার মানে রো ইজ ইকুয়াল টু কি? আর এর ইউনিট কি? ওহম। আর এর ইউনিট কি? ওহম। আর গুণ অবস্থায় আছে, আগে একদিনই শিখাই দিয়েছিলাম, একটা ড্যাশ দিব, আর এটা কি? মিটার। তাহলে রো আরেকটা ইউনিট কি? রো এর ইউনিট কি? ওহম মিটার। এই রো মানেই হচ্ছিল রোধাঙ্ক। রো মানে কি? রোধাঙ্ক, মানে রো এর বাংলা রোধাঙ্ক। হ্যাঁ, বোঝা গেল তো? ওই রোধাঙ্কটা কি? রো দ্বারা ডিনোট করা হয়। বোঝা গেল তো? তাহলে রো এর ইউনিট কি শিখলাম? ওহম মিটার। রোধাঙ্কের ইউনিট কি? ওহম মিটার। তাহলে বুঝতে পারলাম? কোনো সমস্যা? তাহলে প্রথম থেকে বলবো আরেকবার, বলো। কন্ডাক্টিভিটি মানে কি শিখছি? বলো। তড়িৎ প্রবাহের ক্ষমতা না, গুণ বলো। যত সহজে কারেন্ট প্রবাহিত হবে সেই যে সক্ষমতা, সেই যে গুণ, এটাকে কি বলবো? কন্ডাক্টিভিটি। এর ইউনিট কি? সিমেন্স। কন্ডাক্টিভিটির ইউনিট কি? সব থেকে কন্ডাক্টিভিটি কার বেশি? রূপা। তারপরে অ্যালুমিনিয়াম। যদি বলে শোনো, কারেন্ট অপচয় সব থেকে কম হয় কোন পদার্থে, আর সব থেকে বেশি তিনজনের মধ্যে? বোঝা গেল তো? তাহলে পরিবাহিতা শিখা ফেলাইছি।
পরিবাহিতার ইউনিট শিখে ফেলাইলাম। পরিবাহিতার পরে কি শিখলাম? রোধ। রোধ কাকে বলে? ইলেকট্রন তড়িৎ প্রবাহে সৃষ্ট বাধাকে কি বলবো? রেসিস্টেন্স বা রোধ। রোধ ইজ ইকুয়াল টু কি? আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। এদিকে আর ইজ ইকুয়াল টু কি? রো এল বাই এ। আর যদি বলে এটা ইজ ইকুয়াল টু কি? রাল, হ্যাঁ কি না? বোঝা গেল তো? তাহলে বলো রোধাঙ্কের একক ওহম মিটার, রোধের একক ওহম। মনে থাকবে? আচ্ছা, রো দ্বারা কি ডিনোট করা হয়? পদার্থের প্রকৃতি বা স্পেসিফিক রেসিস্টেন্স। বোঝা গেল তো? রো কি দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের উপরে নির্ভর করে না। কার উপরে নির্ভর করে? পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে। বোঝা গেল? এইটুকু ক্লিয়ার? তাহলে এই যে এতক্ষণ পেঁচাল পারলাম যে আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, পরীক্ষায় প্রশ্ন আসছে যে রোধ কিসের কিসের উপর, কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে? কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে রোধ? বলো। পরিবাহীর দৈর্ঘ্য, তারপরে কি? ক্ষেত্রফল, পদার্থের প্রকৃতি। তাহলে এতটুকু তো নিজেরই এই পড়ার থেকে তো বুঝতে পারলাম। পরীক্ষার প্রশ্ন আসবে রোধ নিম্নলিখিত কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে? কোন? দৈর্ঘ্যের উপর, ক্ষেত্রফলের উপর, প্রকৃতির উপর এবং আরেকটা জেনে নাও, তাপের উপরে। কার উপরে? তাপের উপরে। আমি আগেই বলছিলাম যদি দৈর্ঘ্য বৃদ্ধি করি লেন্থ, রোধ কি হবে? রোধ বৃদ্ধি। যদি ক্ষেত্রফল বৃদ্ধি করি রোধ কমবে। প্রকৃতির উপরে রোধ ডিপেন্ড করে, যেরকম যেটা প্রকৃতি হবে। যেমন কার প্রকৃতি ভালো? রূপার, তাহলে ওইখানে রোধ কি হবে? কমবে, হ্যাঁ কি না? আর তুলনামূলক ওগুলোতে আস্তে আস্তে বাড়বে। পদার্থের প্রকৃতির উপরে ডিপেন্ড করে রোধ। তাপ কি? মনে রাখবা, যদি তাপ বৃদ্ধি পায় তাহলে রোধও বৃদ্ধি পাবে। বুঝে গেল কি বললাম? কেন? আমরা আগের থেকে শিখে আসছি যে কারেন্ট ইজ ইকুয়াল টু কি? মোশন অফ চার্জেস, মোশন অফ ইলেকট্রন। যদি ইলেকট্রন মুভ করে তখন কি হয়? ইলেকট্রনে ধাক্কা খায় তাপ বৃদ্ধি করলে। ইলেকট্রনে যখন ধাক্কা খাবে তখনই রোধ কি হবে? যাইতে পারবে? কারেন্ট ঠিক মতন যাইতে পারবে না। এর জন্য কি হয়? তাপ বৃদ্ধি পাইলে রোধও বৃদ্ধি পাবে। বোঝা গেল তো? দেখো, রোধকে শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। রোধকে কিভাবে যুক্ত করা হয়? দুইটা পদ্ধতিতে। একটা কি? শ্রেণী সমবায়, যেটা দেখা আসছিলাম সিরিজ। আর একটা কি? সমান্তরাল সমবায়, মানে প্যারালাল। কয়টা সমবায় যুক্ত করা যেতে পারে? দুইটা। কি কি? একটা শ্রেণী সমবায় আর একটা সমান্তরাল। এই শ্রেণী সমবায় কোনটা? শ্রেণী সমবায় কাকে বলে? যখন ছোট ছোট রোধ একই পথে যুক্ত করে একটা বড় রোধ তৈরি করা হয়, তাকেই বলা হয় সিরিজ বা শ্রেণী সমবায়। মানে বুঝতে পারলাম কি বললাম? শ্রেণী সমবায় যুক্ত করা মানে কি? যখন ছোট ছোট রোধকে একই পথে যুক্ত করে একটা বড় রোধ তৈরি করা হয়, তাকে বলা হয় সিরিজ বা শ্রেণী সমবায়। মানে ধরো এইটা একটা রেসিস্টেন্স, আরেকটা এইখান থেকে রেসিস্টেন্স, আরেকটা এই রেসিস্টেন্স। কয়টা রেসিস্টেন্স? তিনটা রেসিস্টেন্স। বুঝলো তো? একই শ্রেণীতে একই পথে যুক্ত করা হয়। হ্যাঁ, মানে আগেকার দিনে মহাভারতের ব্রহ্মাস্ত্র আঁকাই। হ্যাঁ, ঠিক আছে তো? চেনা যেতেছে? চিনতে পারতেছো? হ্যাঁ, দেখো, প্রথম রোধটার মাথা পরেরটার পেছন দিকে, আর দ্বিতীয়টার মাথা তৃতীয়টার পেছন দিকে। মানে একটার শেষ প্রান্ত অন্যটার কি? এই দেখো, এই যে
একটা শেষ প্রান্ত আর অন্যটা শুরুর প্রান্ত যুক্ত থাকে, একটা শেষ প্রান্ত অন্যটার শুরুর প্রান্ত যুক্ত থাকে একই পথে, তখন এই পথ এইটাকে কি বলবো? শ্রেণী সমবায়। প্রথমে বলছিলাম ছোট ছোট রোধ যুক্ত করে বড় রোধ তৈরি করা হয়। মানে এই রেসিস্টেন্সটা হচ্ছিল 2 ওহম, এইটা ধরো 5 ওহম, আর এটা কি 7 ওহম। ছোট ছোট রেসিস্টেন্স না, তাহলে সবগুলো মিলে কত হয়ে গেল? 14 ওহম। বোঝা গেল? এই জন্য বলছিলাম ছোট ছোট রেসিস্টেন্স যুক্ত করে একটা বড় রেসিস্টেন্স তৈরি করা হয়, সেটাকে কি বলবো? শ্রেণী সমবায়। একই পথে যুক্ত কিন্তু, বুঝলে তো? এইটাকে রেসিস্টেন্সকে আমরা আর দ্বারা যুক্ত করি। ফাইনাল রেসিস্টেন্স কি হবে? ফাইনাল রেসিস্টেন্স কি হবে? ফাইনাল রেসিস্টেন্স হয়ে যাবে R1 প্লাস R2 প্লাস R3 ডট 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 প্লাস R এর 14 গুষ্টি যোগ করে দিই। তাহলে এটাই কি হয়ে যাবে? ফাইনাল রেসিস্টেন্সের সূত্র। কি ধরনের রেসিস্টেন্স এটা? সিরিজ রেসিস্টেন্স। ক্লিয়ার? সিরিজ বুঝতে পারলাম। এবার প্যারালাল বুঝি। সমান্তরাল। সমান্তরালটা কি? সমান্তরাল যখন দুই বা ততোধিক রেসিস্টেন্স শেষ প্রান্তগুলো এক বিন্দুতে, প্রত্যেকটার শেষ প্রান্ত এক বিন্দুতে এবং প্রত্যেকটার শুরুর দিকটা এক বিন্দুতে যুক্ত থাকে, এই ধরনের সমবায়কে বলা হয় কি? সমান্তরাল সমবায়। বোঝা গেল? আবার কি বললাম? এটা মুছে দিব। সমান্তরাল কি বললাম? দুই বা ততোধিক রেসিস্টেন্সের প্রত্যেকটার শুরুর প্রান্ত এক বিন্দুতে এবং প্রত্যেকটার শেষের প্রান্ত এক বিন্দুতে যুক্ত থাকলে এই ধরনের সার্কিটকে, এই ধরনের বর্তনীকে কি বলা হয়? প্যারালাল রেসিস্টেন্স, সমান্তরাল সমবায়। মানে কিরকম? এই দেখো, এটা কি? এটা যদি একটা সার্কিট হয়, এইটা যদি এটা শেষ, আগেকার দিনের ব্রহ্মাস্ত্র আছে, এখন আর এরকম দেয় না, এখন ঝিকিঝিকি হয়। বুঝলো? তাহলে কি বললাম? দেখো, প্রত্যেকটার শেষ প্রান্ত এক বিন্দুতে, প্রত্যেকটার শুরুর প্রান্ত এক বিন্দুতে যুক্ত থাকলে এইটাকে কি বলবো? সমান্তরাল সমবায়। আগেরটা কি ছিল? সিরিজে কি ছিল? ছোট ছোট রোধ মিলে একটা বড় রোধ তৈরি হয়, আর এইটাতে যত রোধ জুড়তে থাকবা তত রোধ কম হবে। মানে ধরো এইটা যদি 8 ওহম হয়, এইটা যদি 8 ওহম হয়, এইটা যদি না 8 দিব না, পরেরটা 6 ওহম, এইটার ফাইনাল রেসিস্ট্যান্স হয়ে যাবে 2 ওহম। কেমন করে? আগেরটা কি ছিল? ফাইনাল রেসিস্ট্যান্স ইজ ইকুয়াল টু কি? R1 প্লাস R2 প্লাস R3 এরকম ডট 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 করতে যত দূর জোড়া যায় R টু দি পাওয়ার n পর্যন্ত। আর এইখানে রেসিস্ট্যান্স উল্টা ভাবে লিখতে হয় 1/R, ফাইনাল রেসিস্ট্যান্স। এইটা ইজ ইকুয়াল টু কি? 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 ডট 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 প্লাস 1/R এর 14 গুষ্টি। হলো তো? তাহলে এবার যুক্ত করলে কি হবে? ফাইনাল রেসিস্ট্যান্স কি হবে? 1/6, তারপরটা প্লাস 1/6, তারপরটা প্লাস 1/6। এটা যোগ করলে কত হয়ে যাবে? 3/6, মানে কাটাকাটি করলে কত? 1/2। তাহলে ফাইনাল রেসিস্ট্যান্স আর 1/2 বলবো না, যেহেতু আমি উল্টায় নিয়েছিলাম, একে উল্টায় দাও আবার। 1/R ইজ ইকুয়াল টু 1/2, তাহলে R ইজ ইকুয়াল টু কত? 2 ওহম। বোঝা গেল তো? যদি পরীক্ষায় প্রশ্ন আসে কোন সমবায়ে রোধ কমে যায়, যুক্ত করে সমান্তরাল, আর কোন সমবায়ে ছোট ছোটগুলা বড় হয়ে যায় শ্রেণীতে, তাহলে বোঝা গেল তো? হ্যাঁ, মনে রাখবা যদি পরীক্ষায় প্রশ্ন আসে বাড়িতে ব্যবহৃত ইলেকট্রিক সরঞ্জাম কোন সমবায়ে যুক্ত করা হয়, সিরিজ নাকি প্যারালাল? আবার বলি, বাড়িতে ব্যবহৃত ইলেকট্রিক সরঞ্জাম কোন সমবায়ে যুক্ত করা হয়, শ্রেণী সমবায় নাকি সমান্তরাল সমবায়? ভালো করে দেখো। ধরো
শ্রেণী তো বুঝতে পারলাম, প্রত্যেকটা একই পথে যুক্ত থাকে। তার মানে এইটা একটা আমার ফ্রিজ, এইটা টিভি, হ্যাঁ, এইটা হাবিজাবি যা আছে বাড়িতে, কম্পিউটার, যা খুশি দাম, সবগুলোর সঙ্গে কানেক্টেড, সবগুলা এই রেসিস্টেন্স দ্বারা যুক্ত, এই রেসিস্টেন্স দ্বারা যুক্ত, সবগুলা যুক্ত। এইবার যখন রোধ বেশি হয়ে যাবে, যদি আমার এই ফ্রিজটা বেশি লোড নিতেছে, ওর যদি নষ্ট হয়ে যায় তাহলে এইখান থেকে ডিসকানেক্ট হয়ে যাবে না, বাকিগুলো আর চলবে। তাহলে এইটা কি ক্রম ছিল? কি সমবায়? শ্রেণী সমবায়। তাহলে কি ইলেকট্রিক সরঞ্জাম বাড়িতে সিরিজে যুক্ত করা থাকে? যুক্ত করা থাকে না। কিসে যুক্ত করা থাকে? সমান্তরালে। কোন দিকে যুক্ত করা থাকে? সমান্তরালে। কিভাবে যুক্ত করা থাকে? সমান্তরালে যুক্ত করা থাকে। এবার বলো, টিভির থেকে ডিসকানেক্ট হয়, বলো টিভি নষ্ট হয়ে গেছে, আমার টিভি খারাপ হয়ে গেছে, তাহলে কি কম্পিউটার চলবে? কম্পিউটার চলবে। ওই দেখো কোন দিক দিয়ে আসতেছে, কোন দিক দিয়ে আসতেছে কারেন্ট, এই দিক দিয়ে গিয়ে ওকে চালায় দিবে। আমার টিভি নষ্ট হয়ে গেছে, ফ্রিজ চলবে ওই দিকে। তার মানে বলো, বাড়িতে ইলেকট্রিক সরঞ্জাম কোন সমবায়ে যুক্ত করা থাকে? সমান্তরাল। বোঝা গেল তো? আরেকটা ভাবে চিন্তা করো না, যদি রোধ কমে, তাহলে আমরা কারেন্ট বেশি পাবো না কম পাবো? কারণ রোধ কমলে পরে কারেন্ট কি হবে? বেশি পাবো কিনা? তাহলে আমরা তো সবাই চাবো যে আমাদের বাড়িতে কারেন্টের ফ্লোটা ঠিকঠাক থাকুক, তাই কিনা? তার জন্য রোধের ব্যাপারটা আমাকে দেখতে লাগবে। আর আমরা কি শিখে আসছি? সমান্তরাল সমবায়ে সবগুলা রোধ মিলে একটা কম রোধ তৈরি হয়, তার জন্যও তো প্যারালালি আমরা লাগাইতেই পারি। বোঝা গেল কি? তাহলে শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায় বুঝতে পারলাম। তাহলে এবার কয়েকটা সিরিজ, কয়েকটা সার্কিট সলভ করবো, কয়েকটা সার্কিট করে দেবো। তারপরে সার্কিট সলভ করবো। না আঁকলেও হবে, খালি বললেও হবে, তোমাদের চয়েস। এইটাতে বলে দিলাম 12 ওহম, এইটাতে 12, এইটাতে 6। সবার আগে আমাকে বলো বিশাল, এটা কোন সমবায় দেখতে পাচ্ছ? সমান্তরাল। তাহলে এটার ফাইনাল রেসিস্ট্যান্স বলো বিশাল। কেমন করে? দেখো, এই 12 আর 12 মানে 1, আমার ফাইনাল রেসিস্ট্যান্সের প্যারালালের সময় সূত্র কি বলে? 1/r প্লাস 1/r প্লাস 1/r, এরকম করে। তার মানে 1/12 যোগ 1/12 যোগ 1/6। অঙ্ক আমি আগেই করাই দিয়ে আসছিলাম, এই দুটো মিলে কত হয়ে যাবে? 12 সবগুলো লসাগু কত হবে? 12ই হবে তো। 12 হলে পরে 1 প্লাস 1 প্লাস 2, তার কত হয়ে গেল? 4/12। ছোট করে বললে কত? 1/3। তো রোধ তো উল্টা করে লেখা যাবে না, 1/r যেহেতু ধরে নিয়েছিলাম, তাহলে এটা উল্টায় কত লিখবো? 3 ওহম। 3 ওহম। বোঝা গেল? এবার চন্দ্রানী বলো, এইটা কোন সমবায়ে যুক্ত সার্কিট? কোন সমবায়? এটা মিক্স করা। এই দুটো কি? প্যারালাল। আর এটা কি? সিরিজ। কিভাবে এটা সলভ করব? যেহেতু এটা প্যারালাল আছে, এই দুটাকে আগে করব। তার মানে এই দুটাকে যদি এক করি, তার মানে জিনিসটা এরকম আসবে না? এরকম আসবে না? এরকম আসবে তো। তার মানে এই দুটো এক করলে কত হবে? এটা প্যারালাল যেহেতু আছে, 1/6 যোগ 1/6 মানে 1/3, উল্টা হয়ে গেলে কত? 3। এটা কত? 3 আসলো। আর এটা কত ছিল? 4। তাহলে এবার কিসে দেখতে পাচ্ছো? সিরিজ। তার মানে এটা কত হয়ে যাবে? 7 ওহম। বোঝা গেল কি?
দেখো এটা বলো, এটা বলবা। এটা কত হবে? ফাইনাল রেজিস্ট্যান্স 8। এই তিনটা প্যারালালি সলভ করলে কত আসে? 1/5। উল্টায় লিখবো কত? 5 ওহম। এইটা এটা তো 10 ওহমই আছে, আর এটা কি 4টা আছে, তার মানে কত? 2 ওহম। কত? 2 ওহম। এবার প্রত্যেকটা কত কি হয়ে গেল? সিরিজ। তাহলে 15 5 10 15 2 কত? 17 ওহম, 17 ওহম। বিশাল, বুঝতে পারতেছো? এইটা বলো তো কত হবে ফাইনাল রেজিস্ট্যান্স? তার মানে দেখো এইটা তো প্রথমে একটা তো সিরিজ, এইটা তো 9, এইটা দুইটা মিলে একটা হয়ে গেল 9। তার মানে এবার এই তিনটা কি হয়ে গেল? প্যারালাল হয়ে গেল না? প্যারালাল হয়ে গেল। তো এই দুইটা থেকে কত থাকলো? এই দুইটা 18 18 কত হবে? বোঝো না? বুঝতে না পারলে দেখো, এই 3 আর 6 মিলে একটা রেজিস্ট্যান্স এরকম হয়, যেটা আসে কত? 6 আর 3 যোগ করলে কত? 9। আর এই 18 18 মিলে এই একটা 18, এই যে এই দুইটা 18 18 করলে পরে এটা প্যারালাল তো 1/r + 1/r, তাহলে কত? 2/18 মানে কত? 1/9। উল্টায় লিখলে কত? 9। তো এই 9 এর সাথে এই 9 কি অবস্থায় আছে? প্যারালাল। তাহলে দুইটা 9 যোগ করলে কত? 2/9। এবার উল্টায় দাও, 9/2, তাহলে 4.5 ওহম থাকলো না? এইটা বলো দেখি। এইটা বলো ফাইনাল রেজিস্ট্যান্স কি বলো? 3 2/6। আচ্ছা এটা আছে কিসে? আছে কিসে? মিক্সচার। দেখো মানে সিরিজ মানে কি, যে দিক দিয়ে কারেন্ট যাবে, এই দিক দিয়ে আস্তে আস্তে ও সোজাও যেতে পারবে, আর একটা কি এই দিক দিয়ে যেতে পারবে। এই দিক দিয়ে গেলে কি এই দিক দিয়েও তো নামতে পারবে, হ্যাঁ কি না? যদি এটা এ এটা বি হয়, তার মানে উপরেরটা কিসে আছে? সিরিজে। তাহলে 2 আর 4 যোগ করলে কত? 6। এবার এই 6 এর সাথে এই 6 কিসে আছে? প্যারালাল। তাহলে 1/6 + 1/6 2/6 মানে 1/3। উল্টায় দাও, 3 ওহম। এবার বিশাল বলবে। এদিকে তাকাও, দেখো বলো এটা কি হবে? বলো তো কত? কত? কোনটা কোনটা সিরিজ? 20/3। প্রথমে ওইটাতে যাবা না, আগে এইটা সলভ করো। তার মানে এখানে সিরিজ কে 8 আর 4 12, 12 এর সঙ্গে এই 12 কিসে আছে? প্যারালালি। তাহলে
কত 6, 1/12 1/12 6। তার মানে এই টোটাল টুকুতে কত আসলো 6, আর ওই 3 কে নাও, 3 এর সঙ্গে 6 কিভাবে আছে 9। দেখো আরেকটা বল 2/8 4 6 3 কত 3 বিশাল। প্রথমে এইটাকে আছে, এটা করলে পরে কত 4 4। তার মানে এটার সাথে এটা কি শ্রেণী 6, 6 এর সঙ্গে 6 কি মানে প্যারালাল। তার মানে কত 2/6 1/3 উল্টায় দাও 3 ওহম। পারা যাবে তো? হ্যাঁ, এদিকে তাকাও। গ্যালভানোমিটার তোর যায় কি যায় না? হ্যাঁ, বলো বলো A to B ফাইনাল রেসিস্টেন্স কি কত হবে বলো? তার মানে সিরিজ কে কে আছে? 15 আর 5 কত 20, 17 আর 13 কত 30। তাহলে ওটা 20 এটা 30। এবার 20 আর 30 নিজেদের মধ্যে কি অবস্থায় আছে? প্যারালাল। তার মানে 1/20 যোগ 1/20 যোগ 1/30, এটা যোগ করলে কত হবে? 20 3 2 5 1/12 উল্টায় দিলে কত 12 ওহম, তাই না? এইটা আমরা বের করতে পারি, এত দূর আমরা বের করতে পারি। হলো তো? এবার দেখো বুঝলাম চারটাই শ্রেণী সমবায় বলা যায় না? 4টা শ্রেণী সমবায় কেমন করে বলবো? আমার এইখান থেকে এখানে যাইতে হবে। ধরো কারেন্ট না, তুমি যাবা, কোনো মাথা ঘুরাইতে পারবা না, তুমি পিছন দিকে তাকাইতে পারবা না। এইখান থেকে এইখানে যাইতে হবে, কোন দিক দিয়ে যাবা বলো? মাথা ঘোরানো পিছন দিকে দেখা যাবে না, কিন্তু তুমি এইখান থেকে এই পাশে যাবা, পিছন দিকে ঘুরতে পারবা না, পিছন দিকে তাকাইতে পারবা না। যদি তুমি এই রাস্তা চুজ করো তাহলে এই দিক দিয়ে এইখানেই যাবা, আর যদি তুমি এই রাস্তা চুজ করো তাহলে এই দিক দিয়ে এদিকেই যাবা, তাই কি না? তার মানে এটা কি আছে? দুইটা। এখানে বুঝে গেলাম কি দুইটা, একটা আছে সিরিজ আর একটা কি সমান্তরাল। হলো তো? এবার এই জিনিসটাই দেখো, দেখো এইটা, এই যে মাঝখান দিয়ে যে রোধটা 5 ওহমের যে রোধটা দেখতে পারতেছো, এই রোধটাকেই বলা হয় হুইটস্টোন ব্রিজ। বুঝলা? হুইটস্টোন ব্রিজ একটা বিজ্ঞানীর নাম, যে প্রথম এই হুইটস্টোন ব্রিজ আবিষ্কার করছিল। এই হুইটস্টোন ব্রিজ কাজ কি? এই হুইটস্টোন ব্রিজ অজ্ঞাত রোধ পরিমাপ করা যায়। এই হুইটস্টোন ব্রিজ দ্বারা কি পরিমাপ করা হয়? অজ্ঞাত রোধ। রোধ কত যেটা আমরা জানি না, সেইটা জানতে এই হুইটস্টোন ব্রিজ ব্যবহার করা হয়। বুঝলাম? এই হুইটস্টোন ব্রিজের যদি আমি তোমাকে বলি A to B ফাইনাল রেসিস্টেন্স বলো, তুমি কি বের করতে পারবা? কোনোভাবে বের করতে পারবা না। পারবা কি? কোনোভাবে বের করতে পারবা না। যেটা বের করতে পারবা না সেটা আমাদের দরকার নাই। আমরা সেই সার্কিটেরই রোধ বের করতে পারবো যার ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ থাকবে। বুঝলা? আমি এই ধরনের সার্কিটের রোধ পরিমাপ করতে পারবো না, যা করা তো যাবেই, যদি
মানে যদি করতে না পারি সেটা হচ্ছিল আনব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। আমাদের দরকার কি ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। কোনটা পরিমাপ করতে পারবো হুইটস্টোন ব্রিজের কোন সার্কিটটা পরিমাপ করতে পারবো যেই যেই সার্কিটের হুইটস্টোন ব্রিজ ব্যালেন্সড। কিভাবে বুঝবো ব্যালেন্সড কিনা? যখন হুইটস্টোন ব্রিজ ব্যালেন্সড হয়ে যাবে তখন এই রোধটার কোনো ভ্যালু থাকবে না। কিন্তু বুঝবো কিভাবে যে হুইটস্টোন ব্রিজ ব্যালেন্স কিনা? দেখো, যদি সার্কিটের অ্যাডজাসেন্ট সাইডের অনুপাত সমান হয়, অ্যাডজাসেন্ট সাইডের অনুপাত মানে বলো 20 আর 5 এর অনুপাত কত? কত? 4:1। 2 আর 8 এর তার মানে ব্যালেন্স। আবার অথবা অথবা আর ব্যালেন্স জানার আরেকটা পদ্ধতি কি? আরেকটা পদ্ধতি হচ্ছিল বিপরীত বাহুগুলার গুণফল সমান হতে পারে। বিপরীত বাহুগুলার গুণফল সমান হতে হবে। কত? 20 দুগুণ 40, 5 8 40। এইরকম পরিস্থিতিতেই আমরা বুঝতে পারি এই সার্কিটটাতে একটা ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ আছে। যখন বুঝতে পারলাম যে এটা ব্যালেন্স, তখন এই রোধটা থাকাও যা না থাকাও যা, কোনো ভ্যালু নাই। তার মানে তখন এটার আমার ফাইনাল রেসিস্টেন্স কত হয়ে যাবে? যেরকম নর্মাল ভাবে করি সেরকমই। 20 8 কত? 28। 5 আর 2 কত? 7। এবার 28 আর যেহেতু প্যারালাল আছে 28 আর 7 যোগ করে দাও। 1/28 প্লাস 1/7 তার মানে কত? 28। আর এদিকে কত? 4। তাহলে 5/28। তার মানে 28/5 ভাগ করলে কত? 5 5 25, 5.6। দেখো ঠিক আছে তো? বুঝতে পারলাম? তার মানে আমাদের শুধু এতটুকু জানলেই এনাফ। আর যেটা আনব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ সেটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তাদের লাগে। বুঝে গেল তো? তাহলে বলো হুইটস্টোন ব্রিজ কি কাজে ব্যবহার করা হয়? অজ্ঞাত রোধ জানতে হুইটস্টোন ব্রিজ ব্যবহার করা হয়। ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ কখন পাওয়া যায়? যখন সার্কিটের অ্যাডজাসেন্ট সাইডগুলার অনুপাত সমান হবে এবং অথবা অথবা বিপরীত বাহুগুলার গুণফল সমান হবে, তখনই আমরা বুঝতে পারবো কি? তখন আমরা কি বুঝতে পারবো? এটা ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ আর এটা নর্মাল ভাবে করা যায়। ক্লিয়ার? এইবার পরীক্ষায় প্রশ্ন দিল এইভাবে প্রশ্ন দিল, বলল উল্লেখিত সার্কিটটি একটি ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ, এক্স এর ভ্যালু নির্ণয় করো। আমি কি শিখেছি? ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ কিভাবে বুঝবো? বিপরীত বাহুগুলোর গুণফল সমান হতে পারে। 20 দুগুণ 40, 8 এটা হলে এটা কত হবে? 5। আমাদের পরীক্ষায় এতটুকুই জিজ্ঞাসা করে, আর বেশি জিজ্ঞাসা করে না। ক্লিয়ার? তাহলে রেসিস্টেন্স রোধ সম্পর্কে আইডিয়া হয়ে গেল। এবার রোধের একটা প্রশ্ন বলি, সরাসরি প্রশ্ন। দেখো কত কি বললো? একটা বর্তনীতে, বর্তনী মানে কি? সার্কিট। বর্তনীতে 3টি রোধক রয়েছে, R1, R2, R3 ও তাদের যথাক্রমে 5 ওহম, 10 ওহম, 30 ওহম মান রয়েছে, যা 10 ভোল্টের ব্যাটারির সাথে সংযুক্ত করা। প্রতিটি রোধক একে অপরের সাথে সমান্তরাল রয়েছে বর্তনীর মোট রোধ। বলো এখানে ভোল্টের কোনো কাজ? ভোল্টের কোনো কাজ আছে? আমরা তো এটা বলেই দিয়েছি যে সমান্তরাল। সমান্তরালের সূত্র কি? 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R2 মানে আরেক 14 গোষ্ঠী যোগ, তাই কি না? তাহলে এবার প্রথমটা কি? 1/5 প্লাস 1/10 প্লাস 1/3 যোগ করে দাও, লসাগু 30, 6 3 1। তাহলে কত? 10/30, 1/3 মানে 3 ওহম। বাস শেষ। এইটাই জিজ্ঞাসা করছিল। চন্দনা বুঝতে পারছো? এইটুকু ক্লিয়ার? এবার ওহমস ল বলি। এতক্ষণ কি সম্পর্কে বললাম? রোধ সম্পর্কে বললাম। এবার রোধ সম্পর্কে ওহম কি বলছে সেটা আমাকে জানতে হবে। ওহম কি বলল? ওহম বলছে যদি যদি কোনো তড়িৎ পরিবাহী মানে বাংলা কথায় তার, যদি কোনো পরিবাহীর দৈর্ঘ্য, তাপ, ক্ষেত্রফল ইত্যাদি ভৌতিক অবস্থা পরিবর্তন করা না হয়, আর আমি যদি ওহমের জায়গায় থাকতাম তাহলে আমি কি বলতাম? একই তারে তার পরিবর্তন না কইরা। তার মানে কি? ওহম কি বললো? ওহম কি বলছিল? যে কোন তড়িৎ পরিবাহীর দৈর্ঘ্য আর কি
ক্ষেত্রফল, ক্ষেত্রফল প্রকৃতিও লাগা দিই না কেন? রোধ কিসের উপর ডিপেন্ড করে? দৈর্ঘ্য, ক্ষেত্রফল, প্রকৃতি, তাপ। দৈর্ঘ্য, ক্ষেত্রফল, প্রকৃতি, তাপ। তাপ এই ভৌতিক অবস্থাগুলোর পরিবর্তন না হলে, মানে কি আমি তারই পরিবর্তন করিনি, ওই একই তারে, একই তারের বিভব পার্থক্য, বিভব পার্থক্যকে আমরা কি দ্বারা ডিনোট করি? ভি দ্বারা। তড়িৎ পার্থক্য, বিভব পার্থক্য এবং এবং প্রবাহিত তড়িতের অনুপাত সবসময় সমানুপাতি হয়। তার মানে ও কি বলতে চাইল? ভি সমানুপাতি আই। মানে আবার বলি, ওহম কি বললো? কোন তড়িৎ পরিবাহীর দৈর্ঘ্য, ক্ষেত্রফল, প্রকৃতি, তাপ যদি পরিবর্তন না হয়, মানে ওই একই তারের যে কোনো জায়গায়, ওই একই তারের যে কোনো জায়গায় বিভব পার্থক্য, ভি দ্বারা ডিনোট করছিলাম, বিভব পার্থক্য এর আগের দিন বলে দিয়েছিলাম, এবং প্রবাহিত তড়িৎ মানে আই দ্বারা ডিনোট করি, এরা পরস্পর কি হয়? সমানুপাতি হয়। সমানুপাতি মানে কি? মানে ভি এবং আই এর অনুপাত সর্বত্র সমান হয়, তাই না? তাহলে ওহম কি বললো? আর ইজ ইকুয়াল টু ভি বাই আই, তাই কি না? তো এইটাই হচ্ছে হলো ওহমের সূত্র। তাহলে ওহম কি বললো? কি কি অপরিবর্তিত রাখতে হয়? দৈর্ঘ্য, তাপ, প্রকৃতি, ক্ষেত্রফল ইত্যাদি ভৌতিক অবস্থা তড়িৎ পরিবাহীর যদি না পরিবর্তন হয়, তাহলে কি কি সমান হবে সব সময়? ওর অনুপাত। কার অনুপাত সমান হবে? বিভব পার্থক্য মানে ভি এর এবং কারেন্ট আই এর অনুপাত সব সময় সমান হবে। তার মানে ও বলছে কি? আর ইজ ইকুয়াল টু ভি বাই আই। এইটাকে এপাশ ওপাশ করে আমরা বলতে পারি না যে ভি ইজ ইকুয়াল টু আই আর? বলতে পারি না? আই ইজ ইকুয়াল টু কি বলতে পারি? আই ইজ ইকুয়াল টু ভি বাই আর বলতে পারি কি না? তার মানে এইটাই হচ্ছে আমাদের কি? ওহমের সূত্র। বোঝা গেল? যদি এই এই বিভব পার্থক্য এবং কারেন্টকে কোনো গ্রাফ চিত্রে দেখানো হয়, এই ভি এবং এই তড়িৎ বিভব এবং কারেন্টকে যদি আমরা গ্রাফ চিত্রে প্রকাশ করি, গ্রাফ চিত্রে প্রকাশ করি, এই ভি কে যদি ওয়াই এক্সিস বরাবর আর আই কে যদি এক্স এক্সিস বরাবর দেখানো হয়, মাঝ বরাবর যে সরল রেখাটা পাওয়া যাবে সেইটাই হচ্ছে হলো রেসিস্টেন্স বা রোধ। এটা মনে রাখবা কিন্তু। ভি যদি ওয়াই অক্ষ বরাবর এবং আই যদি এক্স অক্ষ বরাবর দেখানো হয়, মাঝ বরাবর যে সরল রেখা পাওয়া যায় সেটাই কি? রেসিস্টেন্স বা রোধ। আমরা কন্ডাক্টিভিটি শিখলাম, রেসিস্টেন্স শিখলাম, সমবায়গুলো শিখলাম, সার্কিট শিখলাম। তার মানে ইলেকট্রিসিটির বিশাল বড় একটা চ্যাপ্টার কভার করলাম, হলো? এইখানে ছোট ছোট আরো কিছু জিনিস আছে। যেমন ধরো, যদি বলে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দ্বারা নির্মিত? কোন ম্যাটেরিয়াল দ্বারা? টাংস্টেন দ্বারা নির্মিত। ঠিক আছে তো? এবার টাংস্টেনের প্রকৃতি যদি তোমাকে জিজ্ঞাসা করে টাংস্টেন কেমন, টাংস্টেনের কেমন, দেখো এইটা যদি আমার, এইটা একটা যদি বাল্ব হয়, এটা যদি একটা আমার বাল্ব হয়, তাই তো? এই টাংস্টেনের প্রকৃতি কি? টাংস্টেন কিরকম? ওকে ওর রোধ বেশি বলে ও কি দেয় আমাদেরকে? আলো দেয়। আলো দেয় না? তার মানে যত তুমি 3500 থেকে 3600 সেলসিয়াসেও এই টাংস্টেন গলে না। তার মানে ওর কি বেশি? ওর কি বেশি? গলনাঙ্ক বেশি। গলনাঙ্ক বেশি না? গলনাঙ্ক, গলনের অঙ্ক বেশি। তুমি যত বেশি দাও না ও গলবে না। হ্যাঁ, গলনাঙ্ক বেশি, গলে না তো। তাহলে বলো তো রোধ কিরকম হবে? বেশি বেশি হবে। আমি কি বলছি? রোধ যত বাড়াবা পদার্থ সেরকম ভাবে ক্রিয়া প্রতিক্রিয়া করবে, তাই না? টাংস্টেন কি হয়? ওকে যত রোধ বেশি, ওর রোধ বেশি দেখি তো ও কি দেয় আমাদেরকে? আলো দেয়। রোধ কম হলে কি দিত? বোঝা গেল তো? তাহলে টাংস্টেনের প্রকৃতি কি? গলনাঙ্ক বেশি আর কি রোধও বেশি, রোধও বেশি। বোঝা গেল? আরেকটা প্রশ্ন হয়, তড়িৎ বাল্বের ভেতরে কি ধরনের গ্যাস দ্বারা ভর্তি থাকে? কি ধরনের ভর্তি থাকে? তোমরা আর্গনও বলতে পারো, যেহেতু নিষ্ক্রিয় গ্যাস বিক্রিয়া করবে না। যদি বাতাসের ভিতরে ঢুকতে পারে ও কিন্তু ফিউজ হয়ে যাবে। কি কি দ্বারা? আর্গন, আর্গন অথবা কি নাইট্রোজেন, আর্গন অথবা কি নাইট্রোজেন দ্বারা ভর্তি থাকে। বোঝা গেল তো?
তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে টাংস্টেনের প্রকৃতি কিরকম, এর গলনাঙ্ক বেশি, সাথে সাথে কি বেশি, রোধও বেশি। ক্লিয়ার? তাহলে বৈদ্যুতিক বাল্ব কোন গ্যাস দ্বারা পরিপূর্ণ থাকে? টাংস্টেন তো বললা। আচ্ছা হিটারে কি থাকে? হিটার কি দ্বারা, কি দ্বারা? নাইক্রোম। নাইক্রোম, এটা অমিয় বলো, এর প্রকৃতি কিরকম হবে তাহলে? নাইক্রোমের প্রকৃতি সায়র বলো কিরকম হবে? বেশি। কেননা এর কাজ কি? এর কাজ হচ্ছিল হিট দেওয়া। ও তো গলে না, আমরা যে এতক্ষণ ধরে যে মানে হিট দিল, গলছে কি? গলে না। তার মানে এরও কি যেরকম টাংস্টেনের সেরকমও নাইক্রোমের। তাহলে নাইক্রোমের কিরকম? গলনাঙ্ক বেশি, সঙ্গে সঙ্গে রোধও বেশি। এবার দেখো, এবার ফিউজ তার সম্পর্কে বলি। বর্তনীতে ব্যবহৃত ফিউজ তার বোঝো তো? বর্তনীতে ব্যবহৃত, সার্কিটে ব্যবহৃত ফিউজ তার, আমাদের বাড়িতেও কিন্তু ফিউজ ব্যবহার করা হয় না? দেখবা বড় বড় মেশিন, আমাদের মিটারের ওইখানে চীনামাটির ইয়েতে ফিউজ লাগানো থাকে। তারপরে বড় বড় স্টেবিলাইজার পিছন দিকে দেখবা, পিছন দিকে একটা ছোট্ট লাল কালারের এটা ঘুরে বাইর করবা, ভিতরে একটা ফিউজ থাকে, তাই না? ওই এটা কি হয়? ফিউজ তারের কাজ কি? অতিরিক্ত তড়িৎ পরিবাহিতা বন্ধ করে। অতিরিক্ত তড়িৎ কি হলে বন্ধ হয়ে নিজে ব্লাস্ট হয়ে যায়, নিজে ছিঁড়ে যায়, আর তড়িৎ পরিবহন হইতে পারে না। তাহলে মেশিনটা আমার বাইচে যায়। বুঝতে পারতেছো তো? তাহলে ফিউজ তারের কাজ কি? অতিরিক্ত তড়িৎ বহন রোধ করে। বোঝা গেল তো? তাহলে ফিউজ তারের প্রকৃতি কিরকম হবে? ফিউজ তারটা অ্যাকচুয়ালি কি? ধরো এইটা আমার একটা তড়িৎ বর্তনী, এটা আমার একটা তড়িৎ বর্তনী। এটা আমার একটা তড়িৎ বর্তনী। ভালো করে দেখো, এটা আমার একটা মোটা তার, বুঝলে তো? আমি এখানে ফ্রিজ ব্যবহার করতেছি, টিভি ব্যবহার করতেছি, কম্পিউটার ব্যবহার করতেছি, যা খুশি ব্যবহার করতেছি, বুঝলে তো? এই ফিউজটা একটা চিকন একটা তার, এটা হচ্ছে ফিউজ। এর কাজ কি? অতিরিক্ত তড়িৎ রোধ করে। ধরো আমার এইখানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট দরকার, এগুলো চালাইতে 5 অ্যাম্পিয়ারের কারেন্ট দরকার। ফিউজটা কত দূর অবধি নিতে হবে? 5 অ্যাম্পিয়ার নিবে। এর বেশি হলেও কি হয়ে যাবে? ডিসকানেক্ট হয়ে যাবে, বুঝলো তো? তাহলে বলো তো এই ফিউজ তারের প্রকৃতি কিরকম? ফিউজ তারের প্রকৃতি কিরকম? ও তো সবার প্রথমে ডিসকানেক্ট হয়ে যাবে, ছিঁড়ে যাবে গা। তার জন্য এর গলনাঙ্ক কি হবে? গলনাঙ্ক কি হবে? কম। যদি বলি রোধ কি? আচ্ছা আমার ফিউজ তারের চেহারাটা কিরকম? একদম সরু। তার মানে কি? এরিয়া কম হলে কি হবে? রোধ বেশি। তার মানে গলনাঙ্ক কম এবং রোধ কি হবে? রোধ বেশি। আচ্ছা রোধ বেশি মানে কি? ফিউজ তারের নেচারটা কিরকম বলতো? রাজপাল যাদবের গ্রেট কালির সঙ্গে মানানো, এরকম অবস্থা। এইখানে যখন কারেন্ট বেশি হয়ে যাবে, ও কি করবে? রোধ দেখাবে, আটকাইতে যাবে। পারবে আটকাইতে? একদম ছিঁড়ে যাবে। তার জন্য আমি কি বললাম? ফিউজ তারের প্রকৃতি কিরকম? গলনাঙ্ক কম এবং রোধ বেশি। সরু তো, রোধ বেশি। এই ফিউজ তার কি কি পদার্থ দ্বারা তৈরি? মনে রাখবা, সীসা ও টিন দ্বারা। পিবি প্লাস কি? এসএন। এটা দিয়ে কি তৈরি হয়? ফিউজ তার। এদিকে তাকাও, বাড়তি একটা প্রশ্ন আছে এই ফিউজ তার নিয়ে। ফিউজ তার কি কি পদার্থ দ্বারা তৈরি বললাম? সীসা, টিন। ফিউজ তারের প্রকৃতি কি বললাম? উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক। বোঝা গেল তো? বাড়িতে প্রশ্ন আছে যে বাড়িতে যে ইলেকট্রিক যন্ত্রাংশ যুক্ত থাকে, তো বাড়িতে ফিউজ তার কোন সমবায়ে লাগানো হয়? কোন সমবায়ে লাগানো হয়? কোন সমবায়ে? শ্রেণী সমবায়ে। কেননা প্যারালাল থাকতো যদি। আর যদি তুমি ওইখানে যদি ফিউজ তার লাগাইতা, এইটা যতই ছিঁড়ে গেল, কারেন্ট তো এইদিকে এসে ওইদিকে নষ্ট করে ফেলবে, হয় না? তার জন্য যখনই ইলেকট্রন তড়িৎ প্রবাহ বেশি হবে, তখন ফিউজ তার বাড়িতে কি কোন সমবায়ে লাগানো হয়? মনে রাখবা, শ্রেণী সমবায়ে লাগানো হয়।
এই কয়টা প্রশ্ন ফিউজ তারের থেকে আসে। বুঝতে পারলাম? তাহলে ইলেকট্রিসিটির শুরু থেকে আজকে পর্যন্ত যা যা বললাম সোজা ভাষায় বুঝতে পারছো তো? ওহমস ল, ওহমস লতে কিসের অনুপাত সমান হয়? মানে ভি বিভব এবং পার্থক্য আর current। বিভব পার্থক্য এবং কারেন্টের অনুপাত সমান হয়। তাহলে ওহমের সূত্র অনুসারে কে কার সমানুপাতিক? ভি আই এর। রোধ কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে? দৈর্ঘ্য, ক্ষেত্রফল, প্রকৃতি, তাপ। হলো তো? ওহমের হিসাবে কোন ভৌত অবস্থাগুলো পরিবর্তন করা যাবে না? যেগুলা রোধ ডিপেন্ড, যেগুলোর উপর রোধ ডিপেন্ড করে, তাই না? বাড়িতে ইলেকট্রনিক যন্ত্রাংশ কোন সমবায়ে যুক্ত করা থাকে? ফিউজ তার কোন সমবায়ে থাকে? শ্রেণী সমবায়ে। এখন আমি এই যে তোমাদের হুইটস্টোন ব্রিজ যে দেখাইলাম, হুইটস্টোন ব্রিজের ভাবছিলাম যে একবার দেখায় দিই যে ডেল্টা টু স্টার কনভার্সন কি। পরে দেখলাম যে ডেল্টা টু স্টার কনভার্সন কোনোদিন আমাদের পরীক্ষায় আসে না, ওই জন্য ডেল্টা টু স্টার কনভার্সন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েই আছে, ওই জন্য আর ওইটা দেখাইলাম না। শুধু আমাদের এইটুকু জানলে এনাফ যে হুইটস্টোন ব্রিজ ব্যালেন্স থাকলে আমরা সার্কিটের ফাইনাল রেজিস্ট্যান্স বের করতে পারবো, তাই জন্য ডেল্টা টু স্টার কনভার্সন আমি দেখাইলাম না, ওটা আমাদের লাগবেও না, ফালতু ওইদিকে আর গেলাম না। তাহলে হয়ে গেল তো? আচ্ছা স্যার আজকে আপাতত